দীর্ঘ জার্নির পর আমরা পেয়েছি আমাদের টপ 5 পার্টিসিপেন্টস, বাট ফর দেম দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। গালার আগে তাদের প্রিপেয়ার করতে চলেছে নন স্টপ গ্রুমিং, ব্যাক টু ব্যাক সেশনস অ্যান্ড কাউন্টলেস প্র্যাকটিসেস। নতুন সকাল, নতুন এনার্জি। আজ মেয়েরা রেডি হচ্ছে চ্যানেল আইয়ের টক শো এর জন্য। প্রথমবারের মতো কোনো টিভি চ্যানেলে ইন্টারভিউ দেবে তারা, আর এজন্যই সবাই ভীষণ এক্সাইটেড। ইন্টারভিউতে তারা বলেছে নিজেদের স্বপ্ন আর এই জার্নিতে আসার গল্প, কিভাবে শুরু, ইন বিটুইন স্ট্রাগলস, আর কিভাবে একটা মুহূর্ত বদলে দিয়েছে তাদের লাইফ। সে সব কিছুই তারা শেয়ার করেছে উইথ গ্রেস অ্যান্ড কনফিডেন্স। চ্যানেল আইয়ের অফিসে শাইখ সিরাজের সাথে দেখা হওয়া ছিল তাদের জন্য একটা স্পেশাল মুহূর্ত। তার কাছ থেকে পার্টিসিপেন্টসরা পেয়েছে রিয়েল ইন্সপিরেশন, যে কথাগুলো তাদের কনফিডেন্স বাড়িয়ে দিয়েছে আরো। একটা জিনিস খুব ভালো লাগলো যে শাইখ সিরাজ স্যারের সাথে দেখা করে উনার অফিসে বসে মানে একটা খুবই ইনফর্মাল সেশনের মতো করে উনি আমাদেরকে অনেক কিছু বললেন। তো বর্ণিতা যে কথা বললো যে ওনাদের মতো গুণী মানুষজনকে আমরা টিভিতে দেখেছি, টিভিতে দেখে আমি কখনো মানে ভাবিও নি যে ওনাদের সাথে বসে কি কখনো সামনে দেখার সুযোগ পাবো। সেখানে ওনাদের সাথে বসে আমরা সেশন করি, আমরা তাদের কাছ থেকে জিনিসপত্র জানতে পারি, অনেক কিছু আমাদেরকে বলে, আসলে অবাক লাগে খুবই প্রচন্ড। তো ইন্টারভিউ শেষ করে কয়েকজন চলে যাচ্ছে ডাবিং এর কাজে, আর বাকিরা ফিরে যাচ্ছে লাক্স হাউসে। আজকে কিছু নেই তো? আচ্ছা খেলবি না ফ্রেশন আপ করবি? ডিসাইড। খেলি কেউ নাই, খেলি গেম। ওকে। সেখানে ফিরে নিজেদের এন্টারটেইন করতে তারা খেলেছে মজার কিছু ইনডোর গেমস। আমি না ইয়েলো কার্ড। সরি। Yeah, win for me, Naza, win for me. You got the winner. Win for me. ভালোই তো। আন্টি আমি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করি। একটু হাসি, একটু রিল্যাক্সেশন, আর মনটা হালকা করার পারফেক্ট ওয়ে। ঠিক আছে, তুই আসিস না? ও আসলে সমস্যা কি? না না, ইটস ওকে। নাই হয়ে গেল। আরে এই রুমে Oh, welcome back. We are dead. Welcome back. Hi. আমরা সব মানে ইমোশন ক্যাপচার করে আবার দেওয়া যাচ্ছে। না আমার দাঁড়া, আমি এখান থেকে খেলবো। খারাপ কিছু না। হ্যাঁ ঠিক আছে, খারাপ কিছু না। তাহলে কয় রাউন্ড খেলা হচ্ছে? এক রাউন্ড খেলা হয়নি। খেলা ভুলে গেছি রে। করতেছিস কি তোরা খেলে? এই তোরা গেম কেন বলছিস? একজন ডিসকাস কর। তোমার জন্য। আচ্ছা সবাই আমার এগেইনস্টে লাগছে। কি দাম দেবে?
আরেকটা দিন, আরেকটা নতুন সকাল। মেয়েরা রেডি হচ্ছে আজকের লার্নিং আর ফ্রেশ এক্সপিরিয়েন্সের মাধ্যমে নিজেদের আরো এক ধাপ এগিয়ে নিতে। সকাল সকাল ভোরবেলা উঠো, ওয়ার্কআউটের জন্য রেডি হও। লাইফটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কখন চেঞ্জ হয়ে গেল আমরা টের পাইনি। 6, 7, 8, 9, 10. Very nice. 15, 16, 17. Looking good. 18, 19, 20. 2/3 done. একদম সোজা, হ্যাঁ। Down. শাবাশ! শুরুটা হচ্ছে যোগা এন্ড এক্সারসাইজ দিয়ে। এই ছোট্ট রুটিনটাই তাদের পুরো দিনের এনার্জি সেট করে দেয়। পানিটা অনেক মজা। তাই অনেক মজা। You need কালকে energy. রাতে থেকে কিছু খাচ্ছ না। এনার্জি একটু সবজি হোক, একটু যোগা শেষ করেই তারা ব্রেকফাস্ট করে নিচ্ছে। এরপরেই রেডি হয়ে চলে যাবে আজকের দিনের ফার্স্ট সেশন। মাত্র শাওয়ার করে আসলাম, অনেক আরাম লাগছে। হট শাওয়ার। ইউজুয়ালি আমি সচরাচর কখনো স্কিন কেয়ার করতাম না। ফর দ্য ফার্স্ট টাইম লাক্সে আসার পর থেকে, বুট ক্যাম্পে আসার পর থেকে আই রিয়েলাইজড অনেক ইম্পর্টেন্ট নিজের জন্য সেলফ কেয়ার করা। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। সো আমরা কি আজকে রেডি? ইয়েস। সেশন শুরু হচ্ছে ফটোগ্রাফার নাসির হোসেনের সাথে, যেখানে মেয়েরা শিখবে ক্যামেরার সামনে কিভাবে পোজ, এক্সপ্রেশন আর প্রজেকশন দিয়ে নিজেদের বেস্ট ভার্সন এক্সপ্রেস করা যায়। আমরা আজকে ফটোশুট নিয়ে কথা বলবো না, সাথে পাশাপাশি হচ্ছে ফিল নিয়ে কথা বলবো, ইমোশন নিয়ে কথা বলবো। ক্যামেরার সামনে যখন আমরা দাঁড়াই আমরা স্টিফ হয়ে যাই। স্টিফ না হয়ে আমরা যদি কনফিডেন্ট থাকি, কনফিডেন্টটা মোর লাইক রিল্যাক্স থাকি, ব্রিথ নিই অ্যান্ড ন্যাচারাল মুভমেন্ট রাখি, এইটা একটা বিষয়। আর আমরা যখন আমরা নিজেরা কমফোর্টেবল ফিল করি, আমরা নিজেরাই কিন্তু বিউটিফুল ফিল করি, রাইট? সো আমরা ছোট একটা গেম করি। আমি আপনাদের একটা মিরর দিই, আর মিররদের মধ্যে হচ্ছে আমরা নিজেদেরকে ডিফাইন করি। সেটা হতে পারে গ্রেসফুল, সেটা হতে পারে আপনার ক্লাসি, সেটা হতে পারে কনফিডেন্ট, সেটা হতে পারে জয় অন দ্য গো। যে এই টাইপের যে কোনো এনার্জিটা আপনাদেরকে নিজের এনার্জিটা ডিফাইন করে। হ্যাঁ, সো আপনার থেকে আগে শুরু করি। Confident, honest, graceful, Calmness and patience. Unapologetic feminine. ওকে, এইটা হচ্ছে মূলত এই যে এক্সারসাইজটা আমরা করলাম, এটাই হচ্ছে আপনাদের মূলত ব্র্যান্ড পার্সোনা। ফটোশুটে যাওয়ার আগে আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে চাই পোজিং এর বিষয়। বিউটি পোজিংটা, আপনার স্কিনটা অনেক শাইনি যেন না হয়। আর একটা জিনিস হচ্ছে আপনার হিরো প্রোডাক্ট অ্যান্ড আপনি যেন একটা ফাইন লাইনের মধ্যে থাকেন। হ্যাঁ, ফাইন লাইনের মধ্যে নিয়ে নিজেদেরকে ওইভাবে করে প্রেজেন্ট করা, সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। হ্যাঁ, আর হচ্ছে মোশন রাখবেন। মোশন নট নেসেসারি যে বিউটি প্রোডাক্ট, বিউটি শ্যুটগুলোতে অনেক হেভি ট্রানজিশন মোশনগুলো রাখবেন ও সফট মোশন রাখবেন। সফট মোশনে যেটা হয় কি, আপনি খুব এলিগেন্ট পোস্টারগুলো চলে আসে। আইজের যে পার্টটা, সেটা হচ্ছে খুবই ক্রুশাল একটা ইম্পর্টেন্ট একটা পার্ট রোল প্লে করে। আইজ আপনার হয়ে কথা বলবে, রাইট? সো আপু, আপনার থেকে শুরু করে আসেন। আপনার চুজ গ্রেসফুল। সো ওইটা মাথায় রেখে উই ক্যান গো উইথ দ্য পোজেস। আমরা 6টা শট নিব, 2 জাস্ট বিং ইউ and 4 with the product.
একটা দারুণ সেশনের পর মেয়েরা রেডি হয়ে যাচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের অফিসে, যেখানে তারা দেবে ইন্টারভিউ আর তাদের কাছ থেকে জানবে কিভাবে তৈরি হয় নিউজ। এখানে এসে মেয়েরা বুঝেছে নিউজ রুমের ব্যস্ততা আর কাজের ফ্লো কেমন, বুঝেছে নিউজ তৈরি হওয়াটা কতটা ইন্টেন্স অ্যান্ড ইন্টারেস্টিং একটা প্রসেস। So এখানে different departments, there's like the central news desk, there's the research and IT teams over here. A lot of our editors sit over here. আমি এই ফিচার টিমে কাজ করি, আমাদের এন্টারটেইনমেন্ট টিমটাও ফিচার টিমে আন্ডারেই কাজ করে। It's called Splash and this is where most of us sit. নিউজ পেপার পড়লে তো আমরা এন্টারটেইনমেন্ট কলামটা অনেক বেশি উৎসাহ নিয়ে পড়ি অন্যগুলোর থেকে। সো ইজ ওয়ার্কিং অ্যাজ ফান টু? I think it's more fun for us because আমরা specifically, I wouldn't say যে আমরা একটা টিপিক্যাল নিউজ রুমের স্ট্রাকচারের মধ্যে কাজ করি। আমরা ফিচার টিমের আন্ডারে কাজ করি এবং যেহেতু স্পেসিফিক্যালি এন্টারটেইনমেন্ট ডিপার্টমেন্ট, উই গেট আ লট অফ প্রিভিলেজ, অথবা সোজা কথা বলতে একটু ফাইজলামি করার সুযোগ থাকে। টিভি জার্নালিজম আর নিউজ পেপার জার্নালিজম পার্থক্যটা কি? I don't know if it's the right thing to say, but I think we're a bit more honest. We verify our stuff a bit more than probably visual media. Also, I think sometimes it gets a bit easier to work as a newspaper journalist. কারণ যে ধরেন যে আমি যদি আপনাদের ইন্টারভিউ করার জন্য টিভি থেকে আসতাম, আমার ক্যামেরা গ্রুপ থাকবে, এই থাকবে, ওই থাকবে, I think it's much more streamlined and quicker to do a, let's say, a phone call recording and use it on the newspaper. So were you guys competitive naturally? Like সবসময় মানে at the end of the day, other than having friendships, forging new relationships, I'm sure that you guys will, you know, have a contact at least for the later part of your life. Yes. So, but এখানে যে competitive nature-টাও আছে, how do you keep the balance? Well, আমার ক্ষেত্রে আমি বলবো যে ক্যাম্পের মধ্যে we are friends. যখন আমাদের কোনো টাস্ক হচ্ছে আমি মাথা একদম সেট করে নেই যে I have to give my best, এটা আমার টাস্ক। আমি অন্য তখন কারোর কথা ভাবি না, আমি ভাবি যে আমার এখানে বেস্ট করতেই হবে। তো আমার মনে হয় যে নিজের টাস্কে যদি ফোকাস করা যায় যে আমার 100% দিতে হবে, আমার ভালো করতে হবে, তাহলে আসলে ওকে টেনে নামাবো, ওকে বিট করব, এগুলো আর তখন মাথায় থাকে না, অটোমেটিক্যালি সেটা হয়ে যায়। Did all of you want to be a celebrity growing up, or is No. it just like part of the package? I did. You did? আমি চেয়েছিলাম। Why is that? জানি না, আমার ভালো লাগতো খুব। আমি ছোটবেলা থেকে মুভিজ দেখতে খুব পছন্দ করি, তো আমি অনেক ফ্যাসিনেটেড থাকতাম দেখে। আই ইউজ টু আইডলাইজ দিস পিপল। তখন মনে হতো যে মেবি এট সাম পয়েন্ট আমাকে যদি কেউ আইডলাইজ করে, দ্যাট উড বি আ গ্রেট ফিলিং। And I think acting বলেন অথবা এই showbiz world-টা বলেন, there is no structure in the sense যে হয়তো অনেক দেশে যারা আপকামিং অ্যাক্টরস অ্যাক্ট্রেসেস, there will be acting schools, acting gigs যে থ্রুতে তারা একটা ভালো কন্ডিশনিং এর মাধ্যমে তারা নেক্সট স্টেপে যাবে। I'm presuming যে আপনাদের মতো অনেকে যারা পার্টিসিপেন্টস ছিলেন, যে probably this was your first exposure to, you know, any sort of education when it comes to acting and stuff like that. So এত শর্ট টার্নঅ্যারাউন্ড পিরিয়ডে যে আপনারা জাস্ট শিখছেন এবং আপনাদেরকে নেক্সট উইকে অ্যাপ্লাই করতে হবে in front of the camera, in front of judges, মানে over the past couple of months, do you see yourself developing into a better, you know, person in front of the camera? Definitely. অবশ্যই এখন নিজে থেকে ফিল করতে পারি যে, আর যেহেতু নিজের ভুল দেখতে পাচ্ছি, আমাদের ভুল ধরিয়ে দেওয়া হচ্ছে, ওখান থেকে নিজেও দেখে বুঝি যে এই জিনিসটা আগে এরকম ছিল এন্ড পরে এরকম চেঞ্জেস এসেছে। সো স্পেসিফিক টাইমটা থাকে টু লাইক ওয়ার্ক অন ইওর, মাঝে মাঝে থাকে না, মাঝে মাঝে থাকে। তো মাঝে মাঝে আমাদের তো এরকম হয় যে ইনস্ট্যান্ট টাস্ক করে দেখাতে বলে। সো ওই জিনিসগুলো যে চ্যালেঞ্জিং যে মাইন্ডটা, ওটা আমাদের মধ্যে সেট হয়ে গেছে। সো ওখান থেকে একটু এখন ইজি হয়। বিজনেস স্ট্যান্ডার্ডের অফিস থেকে ফিরে মেয়েরা চলে যাচ্ছে লাক্স হাউসে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে আরো একটি সারপ্রাইজিং সেশন। দিনের শেষ সেশনটি নেবেন none other than চঞ্চল চৌধুরী। তাকে দেখার পরই মেয়েরা এক্সাইটেড হয়ে যায়। এমন একজন লেজেন্ডের কাছ থেকে শেখার সুযোগ
তাদের জার্নির জন্য সত্যি একটা স্পেশাল মুহূর্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা, মানে এইরকম সেশন আমার প্রথম, এরকম সেশনে আসা। আগে তোমাদের কাছ থেকে একটু শুনি যে তোমাদের কেমন লাগছে এই যে লাক্স সুপারস্টার যে ইভেন্টে তোমরা এসছো। অসাধারণ লাগছে। অসাধারণ আয়োজনটা কেমন লাগছে? অনেক কিছু শিখতে পারছি। তোমরা আসলে এই ইভেন্টটা শেষ হওয়ার পর মানে কি করতে চাও, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? অভিনেত্রী হতে তার মানে সবাই 5 জনের মানে তোমরা সবাই অভিনয় করতে চাও, মানে মূল চাওয়াটা অভিনয় করা। এর মধ্যে কেউ যদি বলে ফেলতো না আমি অভিনয় করবো না, আমি অন্য কিছু করবো, তখন আমি আবার আমার নতুন করে প্রিপারেশন নিতে হতো। যে পৃথিবীর সবচাইতে সহজ কাজ হচ্ছে অভিনয়, কিন্তু আমার কাছে মনে হয় যে পৃথিবীর কঠিনতম যতগুলো কাজ আছে তার মধ্যে একটি কাজ হচ্ছে অভিনয়। এবং এই অভিনয়টা অনেকেই মনে করেন যে অভিনয় করার জন্য কিছু শিখতে হয় না, শুধুমাত্র ক্যামেরার সামনে দাঁড়ালে অথবা কোথাও দাঁড়িয়ে ওটা চাইলে পরে অভিনয় করা যায়। একদমই আসলে সেটা সত্য না। আবার এমন কঠিন না যে ওটাকে একদম পাথরের মতো কঠিন মনে করে আমি চিন্তা করলে পরে আমার মাথায় ঢুকলো না। কঠিন তো বটেই, কিন্তু সেই কঠিনটা আসলে তোমার পক্ষে অর্জন করা সম্ভব, সহজ করা সম্ভব যদি তোমার মতো তুমি প্রস্তুতি নাও। সেই প্রস্তুতিটা কি? অভিনয়ের জন্য আলাদা প্রস্তুতি। সেটা কিরকম হতে পারে? যে অভিনয়ের পর তুমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করলে, দেশে বিদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে অভিনয়ের পর পড়াশোনা করা যায়, গ্রাজুয়েশন করা যায়, মাস্টার্স করা যায়। এটা একটা। আরেকটা প্রসেস যেটা আছে যে থিয়েটার করা যায়, যেটা আমরা বাংলাদেশে, আমার যেটা ব্যক্তিগত, যেটা আমার যেখান থেকে আমি আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে থিয়েটার করেছি, এখনো করি। তাহলে থিয়েটার থেকে আমি যা যা এখন তোমাদের সামনে বক বক করছি অনেক কিছু মিল পড়বে, আরো এর চাইতে অনেক বেশি কিছু সেখানে তোমরা শিখতেও পারবে। এর মধ্যে অভিনয়ের জন্য প্রথম যেটা হচ্ছে মানসিক প্রস্তুতি। আমি মনে করি প্রথম হচ্ছে মানসিকভাবে তোমাকে ডিসিশন নিতে হবে যে আমি অভিনয় করতে চাই, এবং তখনই ডিসিশনটা নিতে পারবে তোমরা যদি আসলে অভিনয়টা তোমাদের পছন্দের হয়, মন প্রাণ দিয়ে যদি তোমরা ভালোবাসো যে না আমি অভিনেতা অভিনেত্রী হব, এটা হচ্ছে তোমার ভালো লাগা। অনেক কাছে শখের বসে হয়, শখ আছে যে আমি অভিনেত্রী হব বা নায়িকা হব বা নায়ক হব। আর একটা হচ্ছে ভালোবেসে যে না আমার ওইটাই আমি হতে চাই। আমরা যে অভিনয় করি, অভিনয়ের কিন্তু একটা স্কেল আছে। গানের যেরকম স্কেল আছে, তোমরা সুরে গাচ্ছ বা কোন স্কেলে গাচ্ছ, যেমন আমি এখন কথা বলছি এটার স্কেল আছে। আমি যখন আবার অভিনয় করব তখন কিন্তু বিভিন্ন স্কেলে বিভিন্ন আপ অ্যান্ড ডাউনস এগুলো কিন্তু থাকবে। যারা একটু গান বাজনার চর্চা করে বা যাদের একটু অভিজ্ঞতা আছে, অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যে ওনারা গলায় সুর নেই গানের, কিন্তু অনেক অসাধারণ অভিনেতা বা অভিনেত্রী, কিন্তু তারা গান ভালোবাসে, গান শুনতে ভালোবাসে। কারণ তোমার দরকার হচ্ছে গান শোনার জন্য এই কানটা তোমার প্রস্তুত করা। দেখবা তুমি যখন গান শোনো, গান শোনার সময় একদম মনোযোগ দিয়ে গান শুনতে শুনতে তুমি দেখবা যে তোমার একটা সমস্যা হচ্ছে, একটা ক্রাইসিসের মধ্যে আছো, মনটা ভালো না, গান শুনলে পরে অনেক সময় অনেকের মন ভালো হয়ে যায়। এই অভিনয়ের জন্য আসলে তোমার আশেপাশের যতগুলো শিল্প আছে, শিল্পকলার যতগুলো শাখা আছে, একটু সেখানে একটু অভিজ্ঞতা, কেউ যদি অতিরিক্ত পারে, দক্ষতা থাকে, সেটা তো গেলই, না হলে ধারণা থাকা, তোমার এই কাজগুলো ভালোবাসতে হবে। তো তুমি যখন কোনো গল্প পড়বে, কবিতা পড়বে, অভিনয় যদি করতে চাও, তোমার ভোকাল ক্লিয়ারিটিটা খুব দরকার। এটা খুব দরকার। যেমন মঞ্চে যেমন কাজ করতে গেলে তোমার এটা লাগবেই, মাস্ট। কিভাবে লাগবে? মঞ্চের সামনে যে 200, 250, 300 দর্শক বসে থাকেন, তাদের পর্যন্ত কিন্তু তোমার কথা স্পষ্ট একদম শেষ অক্ষরটা পর্যন্ত পৌঁছাতে হবে। এই যে হবেটা আমি বললাম, সেই হবেটা যেন অনেক সময় আমাদের দম কম থাকার কারণে আমরা একটা লাইন বললে শেষের দিকে ট্রেল ড্রপ হয়, যেটা বলে টেল ড্রপ। তা মোটামুটি আমি যেটা মানে বিশ্বাস করি যে অভিনয়ের জন্য আসলে এই বিষয়গুলো আসলে একটু জানা দরকার বা ভালোবাসা দরকার। ঠিক আছে, এটা কম্বাইন্ড একটা আর্ট তো অভিনয়। আর একটা জিনিস হচ্ছে তোমার অবজারভেশন, দেখাটা তোমার আসলে কিরকম হওয়া উচিত। তুমি সকালে ঘুম থেকে উঠলে, ওঠার পর তুমি স্কুলে যাও অথবা ইউনিভার্সিটিতে যাও, যেটাই যাও না কেন, একদম বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে আবার বাসায় ঢোকা পর্যন্ত তোমার শত শত মানুষকে তুমি দেখো। একটা হচ্ছে শুধু চোখে দেখা, আর একটা হচ্ছে যে অভিনয় শিল্পী তার দেখার একটা আলাদা দৃষ্টি আছে, সেটা হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। কিন্তু আমি যদি একজন অভিনেতা হই, আমাকে ডিটেইল দেখা, যেটা
সেটা হচ্ছে অবজারভেশন। অভিনয় মানে কিন্তু নিজের চরিত্রে অভিনয় করা না। আমি যা তাই করলাম তাহলে তো ওটার অভিনয় হলো না, ওটা তো তুমি থেকে গেলে। সেটা 1-2 বার পর্যন্ত দর্শক হয়তো গ্রহণ করবে, তারপর তুমি যদি নতুন চরিত্রে নিজেকে যদি দর্শকের সামনে হাজির করতে না পারো, দর্শক তোমার অভিনয়ের মুগ্ধ হবে না। আর মঞ্চের হচ্ছে যে তোমার একটানা যতক্ষণ তুমি পারফর্ম করবে, পুরোটা সময় তোমাকে ওই চরিত্রে থাকা, তোমার কম্পোজিশন, মনে করো যে ওইটা মঞ্চ যদি হয়, এখানে দর্শক বসে আছে, তোমার মুভমেন্ট, তোমার ব্লকিং, এই জায়গাগুলো। আর তখন আমি মঞ্চের বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলবো। একটা গল্প শর্ট স্টোরি নিজেরা করো, আমরা কি 5 জন মিলে একটা করতে পারি? 5 জন মিলেও করতে পারো। আর গল্পটা কিরকম হতে পারে, যে কোনো কিছু, এটা যে কোনো চরিত্র, তোমার নিজেদের চরিত্র না হলেই হলো, মানে যে ধরনের না, একটা নিজের একটা গল্প আইডিয়া ঠিক করো। আইডিয়াটা ঠিক করে কে কোন চরিত্রে, এই 5 জন মিলে একটা 5 মিনিট বা 10 মিনিটের একটা পারফরমেন্স করো। শুরু করি। हमने पान কিসে চুন কমেছে, চুনাইতে দিতেছি। আমার মারেন না, আমার মারেন না, মারেন না, মারেন না, আল্লাহ আমারে মারেন না, মারেন না, আল্লাহ আম্মা বাঁচান, আমারে বাঁচান, আম্মা আসবো? আপনার সাথে একটা বিষয়ে কথা বলার ছিল। আপনার মেয়েকে নিয়ে তো বলবো, ও তো কলেজে অনেক ভালো রেজাল্ট করেছে। জি, আমি না ভাবছিলাম, ও তো ছোটবেলা থেকে ওকে তো এভাবে বড় করলাম যে পড়ালেখা করলো, স্কুলে গেল, টিচারের কাছে পড়তে গেল, কিন্তু এখানেই তো শেষ। আর তো কিছু করার সুযোগ দিলাম না। ওর বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গেল না, বাইরে একটু আড্ডা দেয় না। তো ভাবছিলাম একটু ভালো কিছু করুক, ওর সময়টা কাটবে। একটা নাচের স্কুল দেখেছি, খুব ভালো, খুব ভালো শিখান। ওর ভালোর জন্য কথাটা বলছি, আপনি রাগ করবেন? শুনো, তুমি কি নাচ শেখো? কতদিন ধরে শিখছো? আমাকে শিখাতে পারবা? লুকায় লুকায় আমার বাসায় এসে পারবা? এখানে তো ভর্তি হতে পারবো না, আমার অনেক ব্যস্ততা, আমার অনেক অনেক কাজ। তুমি পারবা শিখাতে? কে বলছে তোমার আমার টাকা নেই? দিদিকে দেখাবো না, বাবাকে দেখাবো। মা, কত সুন্দর দৃশ্য এঁকেছিলাম, মা কেন চিৎকার করছে? দিদি, দিদি, আফা, ওই বলছিলাম কি এই মাসের টাকাটা একটু আগে দিতে পারবেন? গত মাসের টাকা আমার জামাই জুয়ায় লাগাই দিছে। কি করব কোন আপা, ওইরকম করে আর কি। একটু দেখেন না পারেন কিনা। আচ্ছা, পরেশ ভাই, 1 কেজি চাল বাকিতে দেয়া যাবে? গত মাসের তেলের টাকা দিমো আনে। 1 কেজি, আচ্ছা 1/2 কেজি দেন, বাচ্চারা খাইতে পারবো না। দেখা পাইনি এখনো, বেতনটা পাইলে আপনারে দিয়া দিমো আনে। মা ক্ষুধা লেগেছে, খাবার দাও। দেখলা বুয়া, দেরি হয়ে গেল।
কত করে বলি তোমাকে আগে আগে আসতে, তুমি দেরি করবে না তো। অন্য বাড়ি কাম থাকে, কাজ নাই কাম। এখনো খাবার তৈরি হয়নি? আরে দিচ্ছি তো, একটু অপেক্ষা করতে হবে তো। আপা আমি দেখি প্লেট গুলো ডাইনিং এ রাখাতে চলে। মা খাবার রেডি হয়ে গেছে, আপনি আসবেন না? এই দিদি, দিদি দেখ আপা অল্প কেমনে মাইশ করে দিছো? কইছিলাম তো সরিষার তেল মাইশ করে দিতে। দিচ্ছি। দিদি দেখ আমার আমার এটা কেমন হয়েছে, আমি এটা খেয়েছি। আপা ভাত বাড়বো? তো তোদের বাবা তো এখন আসেনি, খাবারটা একটু পরে খাতে। এখনো আসেনি, আমি কলেজ থেকে আসলাম, এখন আমি কিছু খাইনি সকাল থেকে। হ্যাঁ ঢাকে ঢেকে রাখবেন মানে? ক্ষুধা লাগছে তো আমার। বাবা তো আসেনি, বাবার সাথে একসাথে বসে খাই, কিছুক্ষণ পরে তো চলে আসবে। ওই লোকটা তোমার সাথে এত কিছু করে, তোমার তাও শিক্ষা হয় না? কি বেয়াদব হইছে মাইয়া গেলি। আমার মাইয়া বিয়া করে লইছি, পুরা পুরা আমার জীবনটা ধ্বংস করে লাইলো। হ্যাঁ কি বেয়াদব মাইয়া জন্ম দিছস এগুলা? জীবনে তোর আমি খাইতে পারি? শোনেন আমি কথা কই, আপনার পোলাই যে খাইটা খাইটা মুরগি মাছ মাংস এগুলা খাওয়াই নাতিকে দেখছেন? আপনাকে তো কথা কি বলতে কোনো শুকরিয়া নাই। মোর বাপে করে এইরকম খাওয়াইলে মুই এতদিন পড়াশোনা কইরা চাকরি করতাম, মানুষের বাড়ি কাম করতাম। ওর মানুষের সামনে মুখে তো কথা কেন? তুই ঘরে যাতে গেলি গাদা চুপ করে সব তুমি বকে এত রং ঢঙে একটু ঘরে যা। সব তো খাবই না। তোর যে মাথায় বুদ্ধি, তোর চেয়ে বেশি এই কাজের লোকের মাথায় বেশি বুদ্ধি। বাপে কাম করে খাওয়ায় পড়ায় মুরগির মাংস খাইয়া ভাত দিয়া খাইতে থাকে, এরপরে এগো হয় না। রং নাচ শেখে, পড়াশোনা কইরা হয় না, নাচ শিখতে হইবে। মনে করবে না, ছোট মানুষ সারাদিন অনেক কষ্ট করতো। রং দেখিয়ে বাঁচলি। বুয়া, তোমাকে বলেছিলাম আমাদের ঘরের বিষয়ে কোনো কথা বলবো না। এত কথা কেন? আমি খারাপ কইছি কোন দাদি? ঠিকই তো কইছে মাইয়া, কি ডিঙ্গি মেয়ে জন্ম দিছিস। সারাদিন কলেজ করে বেড়ায়, দিতে বাড়ি ফিরে রাত 10টা বাজে। দেখছ রাত 10টা বাজে। হ্যাঁ মাইয়া মানুষের জীবন এত সোজা না রে। মাইয়া মানুষ হলো পাথরের মতন, 100 বার এমন করে ছিঁড়ে মারবি কিচ্ছু না। কথাটা মনে রাখিস। বাহ, চমৎকার। বসো। থ্যাংক ইউ স্যার। পারফরমেন্সের ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে তোমার অভিনয়ের ভেতর দিয়ে কয়েকটা জিনিসকে দর্শকের সামনে ক্লিয়ার করা, যেটা কোন জায়গায় ঘটনাটা ঘটছে, কোন সময়, আর কোন চরিত্রগুলো আসলে কি, কার ভূমিকা কি, এটা ডিফাইন করা আর কি। অভিনয়ের জন্য প্রথম প্রস্তুতি হচ্ছে ওয়ার্ম আপ। ওয়ার্ম আপটা করতে গেলে যেটা করতাম থিয়েটারে, যে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার আর কি একটা ওয়ার্ম আপ সেশন হতো। ফিজিক্যাল এক্সারসাইজ ছোট ছোট করে আর কি, রিল্যাক্স করা, বডিটাকে রিল্যাক্স করা, সেটা একদম মাথা থেকে পা পর্যন্ত। তা সেটা করার পর তারপরে মানে প্রপার যে রিল্যাক্সেশন, যেটা আমরা বলতাম যে আমরা একদম ফ্লোরের মধ্যে হয়তো 20 জন 30 জন একদম চোখ বন্ধ করে আমরা শুয়ে পড়তাম, তখন মনটা একদম শান্ত হয়ে যায়। তারপর হয়তো আস্তে আস্তে কোনো একটা মিউজিকের মাধ্যমে অথবা একটা স্টোরি টেলিং এর মাধ্যমে তোমাকে একটা সময়ে বা একটা স্পেসে নিয়ে যাওয়া। তারপর ওই জিনিসটা একটু প্র্যাকটিস করি নাকি? আমরা সবাই দাঁড়িয়ে একটু জাস্ট ইয়েগুলো যেটা হয়,
মাথা ঠান্ডা লাগছে না অনেক? কিছু বিশ্বাস যে তুমি যেখানে যেতে চাও, তুমি তোমার মাথাটা যদি তুমি ঠান্ডা করতে পারো, নিজেকে কন্ট্রোল করতে পারো, এই যে কনসেন্ট্রেশন, তুমি তোমার জার্নিটা তুমি তোমার মতো করে করতে পারবে। যে তুমি যে চরিত্রে যেতে চাও, তোমাকে তো প্রত্যেকটা চরিত্রেই জীবন্ত হতে হবে। সে জীবন্ত হয়ে ওঠার জন্য ওই চরিত্রটা তোমার ভেতর ধারণ করতে হবে এবং ওই চরিত্রটা হয়ে উঠতে হবে। সেটার জন্য অনেক মনোযোগের নিশ্চয়ই প্রয়োজন, এবং তুমি যদি নিজেকে ওইভাবে মানসিকভাবে তৈরি করো, ওই সাধনার ভঙ্গিতে আর কি, যেটা এটা হচ্ছে তোমার নিজের মতো নিজের সেই প্রস্তুতি, যেটা আমি হয়তো একদম শুরুর কিছু প্রস্তুতির কথাগুলো আর কি বললাম, যে তুমি কিভাবে নিজেকে সবকিছু থেকে সরিয়ে তোমার নিজের মতো করে একটা চরিত্রে তুমি প্রবেশ করবে এবং বিশ্বাস করবে। যখন যে চরিত্র অভিনয় করবে সেটা বিশ্বাস করবে, বিশ্বাস করতে হবে। কারণ তুমি যদি নিজেকে যদি সেই চরিত্রে বিশ্বাস না করো, দর্শক বিশ্বাস করবে না। আর সেই সাথে তোমার যে লক্ষ্যে তুমি পৌঁছাতে চাও, তোমার গন্তব্যটা কোথায়, এখন তুমি গন্তব্যটা তোমার ঠিক আছে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর জন্য যা যা করণীয় সেটা যদি তুমি না করো, তাহলে নিশ্চয়ই তুমি গন্তব্যে পৌঁছাতে পারবে না। তখন আবার অনেকে ভাগ্যের দোষ দেয়, আমার তো এত স্বপ্ন ছিল, এত ইচ্ছা ছিল, যেতে পারিনি, আমার পৌঁছাতে পারোনি, তুমি সেই প্রস্তুতিটা নাওনি, অথবা সেখানে যাওয়ার জন্য যা যা করতে হয় সেটা তুমি চেষ্টাটা করোনি, সেই জন্যই যেতে পারবে না। সো আমরা বোধহয় ওই চেষ্টাটাই করি, যে যার যেটা স্বপ্ন আছে, লক্ষ্য আছে, সেখানে যেতে হলে পরে যা যা করণীয় এবং যারা প্রস্তুতি নেওয়ার সেটাই, তাই না? আমার কিন্তু আমি কথা বলছি, আমার সমস্যা নেই। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। না, তোমাদের একটা বিষয়টা কি, যে এই যে তোমরা যে প্ল্যাটফর্ম পেয়েছো তোমাদের নিজেদেরকে প্রুভ করার জন্য, এটা কিন্তু বাংলাদেশের কতজনের জন্য এটা হয়। তো সো আমি তোমাদেরকে দোয়াও করি, আশীর্বাদও করি, আবার সেই সঙ্গে আশাও রাখি যে এই প্ল্যাটফর্মটাকে তোমরা প্রপারলি ইউটিলাইজ করবে, যাতে তুমি পরবর্তীতে এক নামে তোমাকে চিনতে পারে, তোমাদেরকে চিনতে পারে, বলতে পারে। পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই। নিঠুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। অল্প বয়সে পিহিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের জন্য অনেক 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 শুভকামনা। তোমরা জয়ী হও, বিজয়ী হও এবং শীর্ষ অবস্থান করো। সবার জন্য শুভকামনা জানাই। হ্যাঁ, ভালো থেকো। একদম অনেক কৃতজ্ঞ। ওদের সঙ্গে যে সময়টা কাটলো তাতে আমার মনে হয়েছে ওরা সবাই আসলে অসম্ভব যোগ্যতা রাখে এবং সেই সঙ্গে ওদের আগ্রহটা, প্রচন্ড আগ্রহ আছে, কাজের প্রতি ভালোবাসা আছে। এরকম আমিও সেটাই বোঝানোর চেষ্টা করেছি যে এই সুযোগ তো সবার জীবনে আসবে না, এরকম একটা প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার, এবং সেই সাথে আবার এখান থেকে যতটুকু প্রাপ্তি হবে সেই প্রাপ্তিটুকু নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া।
এভাবেই শেখা, চেষ্টা আর নতুন অভিজ্ঞতায় কাটলো তাদের আরেকটা দিন। কিন্তু জার্নি এখনো চলছে। হোয়াট কামস নেক্সট জানতে দেখতে থাকুন লাক্স সুপারস্টার 2025। আমার নাম আমিনা, আমি ইয়ুমনা, আমি তিস্তা, আমি নাজা, আমি বর্ণিতা। আপনারা যদি আমাকে লাক্স সুপারস্টার 2025 এর উইনার হিসেবে দেখতে চান তাহলে এখনই চলে যান www.luxsuperstar.com অথবা ডায়াল করুন 096177444444। আবার বলছি 096177444444 নাম্বারে এবং ফিরতি কলে ভোট করুন আমাকে।